ওকে, সো আমরা গত ক্লাসে দেখতেছিলাম আপনার অ্যারে। অ্যাকচুয়ালি গত ক্লাসের আগের ক্লাসে অ্যারে সম্পর্কে জানা শুরু করছিলাম। অ্যারে মানে হচ্ছে আমার মেমোরিতে অনেকগুলো ছোট ছোট ঘরের মতো থাকবে, প্রত্যেকটা ঘরে আমি নির্দিষ্ট সংখ্যক ডেটা রাখতে পারবো। লাইক একটা এক মেমোরির একটা খোপে আমি 4টা বাইট রাখতে পারবো। 4টা বাইট মানে একটা ইন্টেজার রাখতে পারবো। তো অ্যারে মানে হচ্ছে এরকম যতটা ইচ্ছা ততটা ইন্টেজার আমরা মেমোরির একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিব, এবং ওই জায়গাগুলোকে আমরা 0 1 2 3 এভাবে করে ইন্ডেক্সিং করতে পারবো, কারণ জায়গাগুলো একটার পর একটা আছে, মাঝখানে কোনো গ্যাপ নাই। সো এই জিনিসটা ছিল অ্যারে। আমরা দেখছি যে অ্যারের ভিতর কিছু এলিমেন্ট রেখে কিভাবে ওর মধ্যে কোনো একটা নির্দিষ্ট এলিমেন্ট খুঁজে পাইতে হয়। পরের ক্লাসে আমরা এটা দেখছি, দুইটা সার্চের অ্যালগোরিদম দেখছি, লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ। দেন আমরা আবার দেখছি যে বাইনারি সার্চ করতে হলে আমার অ্যারেটাকে সর্টেড অবস্থায় থাকতে হয়, মানে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং থাকতে হয়, মানে ভ্যালু আইদার বাড়তে থাকবে অথবা কমতে থাকবে। এমন হবে না যে 5-এর পরে 6 হয়েছে আবার 6-এর পরে 4 হয়ে গেছে। সো 5-এর পরে 6 হইলে 6-এর পরে 6-এর চাইতে বেশি কোনো কিছু হবে, ওরকম সর্টেড অবস্থায় থাকতে হবে বাইনারি সার্চ করতে হলে। তো একটা আনসর্টেড অ্যারেকে কিভাবে সর্টেড করতে হয় ওইটার জন্য আমরা একটা অ্যালগোরিদম দেখছিলাম, সিলেকশন সর্ট। এখন সিলেকশন সর্ট ছাড়াও আরও অনেক রকম অ্যালগোরিদম আছে, কিন্তু ওগুলো আমাদের লাইক এই কোর্সের আওতাভুক্ত না আর কি। আমাদের এই কোর্সের আওতাভুক্ত হচ্ছে জাস্ট সিনট্যাক্সটা বোঝা, প্রোগ্রামগুলো কিভাবে লিখতে হয় সেই জিনিসটা আয়ত্ত করা। সো বেসিক্যালি দুই একটা অ্যালগোরিদম দেখার মাধ্যমে আমরা লাইক প্রোগ্রাম, একটু জটিল টাইপের প্রোগ্রাম কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করছি। সো ওই বিষয়গুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, নাই। ওকে, সো আজকে আমরা দেখব হচ্ছে আরেক ধরনের অ্যারে। সো তখন দেখছিলাম যে ইন্টেজারের, সাধারণত ইন্টেজারের অ্যারে নিয়ে আমরা কাজ করতাম, বা ওইখানে আমরা ডেটা টাইপ চেঞ্জ করে ফ্লোট দিলে ওগুলো ফ্লোট হয়ে যাইতো। সো ওইটা কোনো ব্যাপার না যে আমার অ্যারের টাইপ আমি চাইলে ফ্লোট রাখতে পারবো, চাইলে ইন্টেজার রাখতে পারবো, আবার অ্যারের টাইপ আমরা চাইলে ক্যারেক্টারও রাখতে পারবো। সো আজকে আমাদের মেইন বিষয় হচ্ছে ক্যারেক্টার অ্যারে, এবং ক্যারেক্টার অ্যারের সাথে আসলে স্ট্রিং এর সম্পর্ক কি, এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। ওকে, সো বেসিক্যালি ধরেন একটা এক্সেল শিট বা একটা ওয়ার্ড ফাইল বা যে কোনো একটা পিডিএফ, এর মধ্যে মূলত কোন জিনিসগুলো থাকে, এরকম কিছু টেক্সট থাকে না? সো দেখা যায় কি যে কোনো প্রোগ্রামিং টাস্কের ভিতর এরকম টেক্সটগুলো আমার রিড করতে হয়, টেক্সটগুলোকে ম্যানিপুলেট করতে হয়, সাজাইতে গুছাইতে হয়, চেঞ্জ করতে হয়, বা নতুন টেক্সট তৈরি করতে হয়। সো বেসিক্যালি টেক্সট ম্যানিপুলেশন করব আমরা কিভাবে, ওই জিনিসটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসে দেখার চেষ্টা করব। সো এই টেক্সটগুলো রাখার জায়গা হচ্ছে ক্যারেক্টার অ্যারে অথবা স্ট্রিং। আমরা দেখছি প্রোগ্রামে যে কোনো কিছু হিসাব নিকাশ করতে হলে, যে কোনো কিছুকে ম্যানিপুলেট করতে হলে ওটাকে আগে একটা ভেরিয়েবলের ভিতর রাখতে হয়, একটা অথবা একটা ডেটা স্ট্রাকচারের ভিতর রাখতে হয়, অ্যারে যেরকম একটা ডেটা স্ট্রাকচার। সো এই টেক্সট টাইপের ডেটা রাখার জন্য যে ডেটা স্ট্রাকচার সেটাকেই বলে হচ্ছে স্ট্রিংস। ঠিক আছে, আমরা এক্সাম্পল দেখলে আরও বেশি ক্লিয়ার হবে। সো ফর এক্সাম্পল এই যে ওয়েল ডান, এটা বোঝা যাচ্ছে এটা একটা টেক্সট, বাট সিতে যদি এটা একটা স্ট্রিং হইতে হয় তাহলে এটাকে দুইটা ডাবল কোটের ভিতর রাখতে হবে। সো ফর এক্সাম্পল আমি যদি আর কি ডিসপ্লে শেয়ার করছেন? ও স্ক্রিন শেয়ার করিনি, সরি। মনে হয় না স্যার, দেখা যাচ্ছে না তো কিছু। ওকে, স্যার, ক্লাস রেকর্ড হচ্ছে না স্যার?
হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। আপনারা কি আগের ক্লাসগুলোর রেকর্ডিং সবগুলা পাইছেন? জি স্যার, ওগুলো তো আপনি ইউটিউবে আপলোড করে দিচ্ছেন, ওইগুলো থেকে হুম, দেখা যায়। ওকে। এখন দেখা যাচ্ছে স্ক্রিন। জি স্যার, দেখা যাচ্ছে। সো বেসিক্যালি যেটা বলতেছিলাম, আমরা আগে একটু বয়লার প্লেট কোডগুলো লিখে ফেলি, যেগুলো না লিখলেই নয় আর কি। সো আমরা জানি এটাই হচ্ছে আমাদের একটা সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার। এখন আমরা যদি ফর এক্সাম্পল কোনো কিছু প্রিন্ট করতে চাই, আমরা এরকম দুইটা ডাবল কোড দিতাম না? এই ডাবল কোড দেওয়ার অর্থ হচ্ছে এর ভিতর যা কিছু আছে সেটাকে সিতে স্ট্রিং হিসাবে গণ্য করবে। সো এই ওয়েল ডান জিনিসটা হচ্ছে সিতে একটা স্ট্রিং, কারণ আমি এর দুই পাশে ডাবল কোড দিছি। আমি যদি ডাবল কোডগুলো না দিতাম তাহলে সি এটাকে জাস্ট কোনো একটা ফাংশন বা কিওয়ার্ড হিসাবে ইন্টারপ্রিট করার চেষ্টা করতো, কিওয়ার্ড হিসাবে বোঝার চেষ্টা করতো এটাকে। কিন্তু সিতে তো ওয়েল এবং ডান বলে কোনো কিওয়ার্ডই নাই, সো প্রোগ্রাম এরর খাইতো আর কি। সো আমরা এটা ট্রাই করতে পারি। সো আমরা যদি এই ডাবল কোডগুলো না দিই তাহলে কি হয় দেখতে পারি। সো দেখেন এখানে এরর দেখাচ্ছে। সরি, আমার পিসিটা একটু স্লো হয়ে গেছে আজকে। আচ্ছা, যাই হোক, আমরা বলতে থাকি। আহ, যদি আমি এই ডাবল কোডটা দিতাম তাহলে সে ঠিক মতোই প্রিন্ট করতো। এখন দেখেন আমি যদি ডাবল কোডকে স্ট্রিং বোঝানোর জন্য ব্যবহার করি, তাহলে কখনো যদি আমার ডাবল কোড জিনিসটা স্ট্রিং এর ভিতর রাখতে হয়, ফর এক্সাম্পল নিউটন সেইড ওয়েল ডান, ঠিক আছে? সো নিউটন সেইড ওয়েল ডান, আমরা জানি যে এরকম কিছু যদি প্রিন্ট করতে হয় তাহলে আমার ওই ডাবল কোটের ভিতর রাখতে হয়। নিউটন যেই কথাটা বলছে সেটাকে ডাবল কোটের ভিতর রাখতে হয়। এখন আমরা সিতে ডাবল কোট কিভাবে প্রিন্ট করব, তো সেটাই দেখার চেষ্টা করি। এই প্রোগ্রামটা ক্র্যাশ করছে কেন জানি, আমি একটু আরেকবার ইয়া করি। কোড ব্লকস। ওকে। সো বেসিক্যালি আমি যদি এখানে ডাবল কোডগুলো আবার ফেরত আনি, দেন যদি বিল্ড অ্যান্ড রান দিই, তাহলে দেখেন ওয়েল ডান সে প্রিন্ট করছে, কিন্তু ওই যে ডাবল কোডগুলো দিছিলাম ওগুলা কিন্তু দেখেন প্রিন্ট হয় নাই, কারণ ওগুলা জাস্ট এই জিনিসটা যে স্ট্রিং সেটা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। ওই জিনিসটা কিন্তু প্রিন্ট হয় না, ডাবল কোডগুলা কিন্তু প্রিন্ট হয় না। সো আমি যদি আসলে ডাবল কোডগুলো প্রিন্ট করতে চাই দেখেন কি হবে। নিউটন সেইড ওয়েল ডান, এখানে আরও একটা ডাবল কোড লাগবে। সো এখন তো লাইক নিউটন সেইড ডাবল কোট ওয়েল ডান ডাবল কোট, এই জিনিসটা প্রিন্ট হওয়ার কথা, আসলে হয় কিনা আমরা দেখি। দেখেন আসলে হয় নাই। সো এখানে এররটা কি দিচ্ছে দেখি। সো
তো এখানে এরর বলতেছে এক্সপেক্টেড ফার্স্ট ব্র্যাকেট আফটার ওয়েল। সো সে হচ্ছে এখান থেকে শুরু করে এখানের মধ্যে একটা স্ট্রিং পাইছে। তো তারপর ধরে নিছে যে এখানে যা প্রিন্ট করার করে ফেলছি, এখন ফার্স্ট ব্র্যাকেট দাও, কিন্তু আমি ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে ওকে আরো হাবিজাবি কিছু জিনিস দিয়ে দিছি, তাই না? সে হচ্ছে এই ডাবল কোডগুলো দেখলেই সে ধরে নেয় যে মাঝখানে যা আছে সেটা হচ্ছে একটা স্ট্রিং। সে ধরে নিছে এইটুক পর্যন্ত স্ট্রিং, বাকিটা হচ্ছে গার্বেজ, এই জন্য সে এরর ধরতেছে। ঠিক আছে? তো এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, আমি যদি স্ট্রিং এর মধ্যে ডাবল কোটগুলো আসলেই প্রিন্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? সো যা করতে হবে সেটা হচ্ছে আমাকে স্কেপ ক্যারেক্টার ইউজ করতে হবে। সো বেসিক্যালি এইখানে আপনার কিবোর্ডের ডান পাশে এন্টারের উপর একটা কি আছে, এটাকে বলে হচ্ছে ব্যাকস্ল্যাশ। সো এই ব্যাকস্ল্যাশটা দিলে আমার সি বুঝে নিবে এটা আসলে জাস্ট একটা ডাবল কোট ক্যারেক্টার, এটা আমি স্ট্রিং বোঝানোর জন্য ইউজ করতেছি না। সিমিলারলি এখানেও একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে। এখন হচ্ছে এই ডাবল কোটগুলো সহ এই পুরা জিনিসটাকে আমার সি কম্পাইলার একটা সিঙ্গেল স্ট্রিং হিসাবে আইডেন্টিফাই করতে পারবে। সো ওই জিনিসটাই হয় কিনা আমরা দেখি। বিল্ড অ্যান্ড রান। এখন দেখেন এই যে নিউটন সেট, এই যে ডাবল কোট সে আসলেই প্রিন্ট করতে পারছে, এই যে এখানেও ডাবল কোট প্রিন্ট করতে পারছে। সো আমার স্ট্রিং এর ভিতর যদি ডাবল কোটকে রাখতে হয় আসলে, তাহলে আমাকে এই স্কেপ ক্যারেক্টারটা ইউজ করতে হবে। সো এই জিনিসটা ইম্পর্ট্যান্ট, কারণ এই জিনিসটা না বুঝার কারণে প্রোগ্রামিংয়ে অনেক ধরনের ঝামেলার সৃষ্টি হয়। এটা শুধুমাত্র সিতে না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রিং বোঝানোর জন্য আইদার ডাবল কোট বা সিঙ্গেল কোট বোঝানো হয়। তো তখন ঝামেলা হয়ে যায় কি, ভিতরে যদি আমি ডাবল কোট রাখতে চাই তাহলে কি করব? সো ভিতরে ডাবল কোট রাখতে চাইলে আমাকে অবশ্যই কি করতে হবে? স্কেপিং করতে হবে। সি কে বুঝাইতে হবে যে এই জিনিসটা তুমি পড়িও না, এটা তুমি স্কেপ করে চলে যাও। ঠিক আছে? এটা নিয়ে কারো কোনো কনফিউশন? আচ্ছা, কনফিউশন নাই মনে আর হচ্ছে। ওই হ্যাঁ। রেখাটা যে দিচ্ছেন স্যার, দ্বিতীয় রেখাটা স্যার, ওইটা ওই ইনভার্টেড কমার পরে দিলে কি কিছু হইতো নাকি স্যার? একটা দিচ্ছেন ইনভার্টেড কমার আগে, আরো একটা দিচ্ছেন ইনভার্টেড কমার আগে, ওইটা কি পরে হওয়ার কথা না নাকি? না, লাইক আমি এই ব্যাক স্ল্যাশটা দেওয়ার মানে হচ্ছে এর পরের ক্যারেক্টারটাকে আমি এসকেপ করব। সি এই জিনিসটাকে ইগনোর করে চলে যাবে। এমনিতে নর্মালি আমি যদি ব্যাক স্ল্যাশ না দিতাম তাহলে সে কি ভাবতো? সে ভাবতো একটা ডাবল কোট এখানে শুরু হয়েছে, এই যে এই জায়গায় শুরু হয়েছে একটা ডাবল কোট, এই জায়গায় গিয়ে শেষ হয়ে গেছে, এরকম ভাবতো না? জি স্যার। কিন্তু আমি তো এই জায়গায় শেষ করি না, আমার শেষ তো হয়েছে এই জায়গায়, তাই না? জি স্যার। সো এই জন্য সি কে বলতে হবে যে এই যে আমি ব্যাকস্ল্যাশ দিলাম, এর পরে যে ক্যারেক্টারটা আছে মানে এইটা, এটাকে তুমি ইগনোর করো, এটা তুমি পড়িও না, তুমি এটাকে স্কেপ করে চলে যাও। ঠিক আছে? ব্যাকস্ল্যাশ দেওয়ার অর্থ হচ্ছে এটা, যে পরের ক্যারেক্টারকে তুমি স্কেপ করে চলে যাও। সিমিলারলি আমি যদি এইখানে শেষ করে দিই তাহলেও কিন্তু ঝামেলা হয়ে যাবে। এখানে আরেকটা দেখেন, এই এই কোডটার সাথে এই কোডটা যায়, এই কোডটার সাথে এই কোডটা যায়, তাই না? জি স্যার। সো এই কোডটাকেও আমার স্কেপ করতে হবে না, ইগনোর করতে হবে না। জি স্যার। সো সরি, এক মিনিট। ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। যেটা ওকে স্যার, নো বলতেছিলাম, প্রবলেম। স্কেপিং এর ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে তাহলে? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে। মানে হলো যে স্যার ওই ব্যাক স্ল্যাশটা দেওয়ার পর কারণ হলো যে ওইটার পর থেকে
শেষের ইনভার্টেড কমার আগ পর্যন্ত সবগুলা ও আর কি পড়বে না, আচ্ছা যা না না, আছে ও তাই জাস্ট রাইখা দিবে। একটা একটা ক্যারেক্টার, মানে একটা ডাবল কোটকে সে ইগনোর করবে। ওই তো স্যার, ওইটাই তো স্যার, লাস্টেরটার আগেরটা। হ্যাঁ, জাস্ট এইটা, আবার এইখানে এই ব্যাকস্ল্যাশের কারণে জাস্ট এইটুক ইগনোর হবে। ঠিক আছে? আচ্ছা, আর আচ্ছা, এটা মোটামুটি বুঝা গেছে, এটা আর ইন ডেপথ বোঝার দরকার নাই। সো এখন আম, আমি কিভাবে একটা স্ট্রিং, সো এই জিনিসটা তো হচ্ছে একটা কনস্ট্যান্টের মতো, তাই না? এই যে এই নিউটন সেইড ওয়েল ডান, এই পুরো জিনিসটা আমার, এটা ঠিক আছে, এটা একটা স্ট্রিং, কিন্তু এই স্ট্রিংটা তো আমি কোনো ভেরিয়েবলের ভিতর রাখি না, আমি ওই জিনিসটা লিটারেলি এখানে লিখে দিছি, তাই না? তো এই জন্য এটা হচ্ছে স্ট্রিং লিটারেল। আমরা যেরকম প্রোগ্রামে লাইক ইন্টেজার এ সমান এ সমান 6 ধরেন, দেন আমরা ধরেন এরকম কিছু করলাম, এ সমান এ ডিভাইডেড বাই 7, তাহলে এখানে এই 7 জিনিসটা কোনো ভেরিয়েবলের ভিতর নাই, তাই না? এটা হচ্ছে জাস্ট একটা লিটারেল, মানে সংখ্যাটা আমি সরাসরি লিটারেলি লিখে দিছি, তাই না? এই জন্য এটা হচ্ছে ইন্টেজার লিটারেল। সো এই ধর এই ক্ষেত্রে এই স্ট্রিংটাও হচ্ছে একটা স্ট্রিং লিটারেল, আমি এটাকে কোনো ভেরিয়েবলের ভিতর রাখি না, এটা আমি লিটারেলি পুরো স্ট্রিংটা আমি টাইপ করে ফেলছি, তাই না? সো এটা মেমোরিতে কোথাও কোনো ভেরিয়েবলের ভিতরে স্টোর করা নাই। সো আমি যদি আহ, বড় বড় প্রোগ্রাম লিখতে চাই যেখানে আমি বিশাল বিশাল বই পড়ে ওখান থেকে কোনো ইনফরমেশন বের করব, তো তখন তো আমার ওই জিনিসটাকে একটা স্ট্রিং ভেরিয়েবলের ভিতর রাখতে হবে, যাতে আমি ইন্ডেক্স মানে ইন্ডেক্স করে করে বইয়ের বিভিন্ন অংশ পড়তে পারি। সো এই জন্য আমার স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করার একটা ওয়ে আছে। সো জিনিসটা ইন্টেজারের ক্ষেত্রে আমরা কীরকম করছিলাম, ইন্টেজার এ সমান কিছু একটা, তাই না? কিন্তু স্যাডলি স্ট্রিংয়ের জন্য এরকম কিছু নাই, আপনি বলতে পারবেন না যে স্ট্রিং কিউ সমান লাইক নিউটন সেড সামথিং, এরকম আপনি বলতে পারবেন না, কারণ স্ট্রিং বলে কোনো ডেটা টাইপ সিতে নাই। ঠিক আছে? সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আহ, এই স্ট্রিংটাকে অনেকগুলা ক্যারেক্টারের সমষ্টি হিসাবে চিন্তা করতে হবে। সো ফর এক্সাম্পল এন, দেখেন এন জিনিসটা একটা ক্যারেক্টার, তারপরে ই জিনিসটা একটা ক্যারেক্টার, ডাব্লিউ একটা ক্যারেক্টার, টি ও এন সবগুলা ক্যারেক্টার। তারপর এই যে মাঝখানে যে জিনিসটা আছে এটা কি বলেন তো? এটা আমরা কিবোর্ডে হোয়াইট স্পেস চেপে দিছি না? সো এটাকে সিতে বলে হচ্ছে স্পেস ক্যারেক্টার। ঠিক আছে? হোয়াইট স্পেস স্পেস দিয়েও দেওয়া যায়, ট্যাব দিয়েও দেওয়া যায়, আরও বিভিন্নভাবে হোয়াইট স্পেস জেনারেট করা যায়, বাট এইগুলো সবগুলোকে বলে হচ্ছে স্পেস ক্যারেক্টার। সো এই স্পেস ক্যারেক্টার হইলো এটা একটা ক্যারেক্টার, দেন এগুলো সব আগের মতো ক্যারেক্টার। দেন এখানে একটা ইনভিজিবল ক্যারেক্টার আছে যেটাকে বলা হচ্ছে নাল ক্যারেক্টার। সো নাল ক্যারেক্টার জিনিসটা কি আমরা একটু পরেই আসবো, বাট আপাতত এইটুক বুঝলে যথেষ্ট যে আমার পুরো স্ট্রিংটা আসলে একটা সিঙ্গেল কোনো জিনিস না, এটা অনেকগুলা ক্যারেক্টারের সমষ্টি, মানে একটার পর একটা ক্যারেক্টার আমি রাখছি মেমোরিতে, তাই না? সো ওই যে আমরা বেসিক্যালি অ্যারের যেই কনসেপ্টটা দেখছিলাম যে মেমোরিতে এরকম থাক থাক অনেকগুলো ঘর থাকে। সো আমি কোনো একটা পার্টিকুলার অ্যাড্রেসে একটা অ্যারে যদি ডিক্লেয়ার করি, এখান থেকে যদি আমার অ্যারেটা শুরু হয়, তাহলে প্রথম ঘরে এন থাকবে, দ্বিতীয় ঘরে ই থাকবে, ডাব্লিউ টি ও এন, তারপর এখানে একটা স্পেস ক্যারেক্টার থাকবে। সো হোয়াইট স্পেস কেমন এরকম কিছু দিয়ে লিখে, সো হোয়াইট স্পেস ক্যারেক্টার থাকবে, তারপর আবার নর্মাল ক্যারেক্টারগুলো থাকবে। সো এই পুরা জিনিসটা আসলে একটা ক্যারেক্টারের অ্যারে, তাই না? অনেকগুলা ক্যারেক্টার মিলে একটা অ্যারে তৈরি করছে। সো এই জন্য সিতে আমি স্ট্রিংকে স্ট্রিং বলি না, আমি বলি ও হচ্ছে একটা ক্যারেক্টারের অ্যারে। সো কার কিউ
কিউ কিন্তু একটা সিঙ্গেল ভেরিয়েবল না, ও হচ্ছে একটা অ্যারে। ঠিক আছে, এখন আমি যদি সিম্পলি প্রিন্টএফ কিউ করি, দেখেন জাস্ট কিউটা সে মেমোরি থেকে ধরে এনে প্রিন্ট করছে। সো আমাকে হচ্ছে লিটারেলি এখানে প্রিন্টএফ এর ভিতরে এই জিনিসটা আবার লিখতে হয়নি। সো আমি একটা ভেরিয়েবলের ভিতর একবার ওকে ঢুকায় ফেলছি, তারপর এই কিউটাকে আমি যত ইচ্ছা ততবার ব্যবহার করতে পারবো, এটাকে চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল আমি মাঝখানে কোথাও কিউ কিউর ফর এক্সাম্পল 9 নাম্বার ক্যারেক্টারটা চেঞ্জ করে আমি অন্য কিছু করে দিতে পারবো, লাইক 9 নাম্বার ক্যারেক্টার ইকুয়ালস টু ধরেন আমি বি করে দিলাম। সো ক্যারেক্টার বোঝানোর জন্য সিতে সিঙ্গেল কোড দিতে হবে, আর স্ট্রিং বোঝানোর জন্য হচ্ছে ডাবল কোড দিতে হবে। সো এই জিনিসটা খেয়াল রাখলে ভালো, খেয়াল না রাখলেও সমস্যা নেই, এরর দিবে, এরর দেখে বুঝে যাবেন আর কি। ঠিক আছে, সো এখানে 1 2 3 4 5 6 7 8 9, সো এই আই এর জায়গায় এখন বি চলে আসার কথা, দেখি আসলে আসে কিনা। কন্ট্রোল এস, তো এই যে দেখেন এস এ আই এর জায়গায় বি চলে আসছে, 9 নাম্বার ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেছে এই যে এই লাইনটার কারণে। সো বেসিক্যালি এই পুরো স্ট্রিংটা আসলে আর কিছুই না, এটা জাস্ট একটা অ্যারে। অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে একটা করে ক্যারেক্টার, এবং এটাকে নর্মাল অ্যারের মতোই ইন্ডেক্সিং করা যায়। 0 নাম্বার পজিশনে এন আছে, 1 নাম্বার পজিশনে ই আছে, 2 নাম্বার পজিশনে ডাব্লিউ আছে, সো অন অ্যান্ড সো ফোর্থ। ঠিক আছে, সো ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিং কিভাবে ডিক্লেয়ার করতে হয় এটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন আমি যেটা বলতেছিলাম যে নাল ক্যারেক্টারের কথা মেনশন করছিলাম, নাল ক্যারেক্টার কেন দরকার আমরা সেটা এখন বোঝার চেষ্টা করি। সো ফর এক্সাম্পল আমার একটা কিউ নামে একটা ক্যারেক্টারের অ্যারে আছে। এখন এই কিউ অ্যারেটাতে আমি 10টা জায়গা অ্যালোকেট করছি, মানে সে মেমোরিতে 10টা ঘর তার জন্য বরাদ্দ দেওয়া আছে। ঠিক আছে, সো ওই 10টা ঘর আমরা এঁকে ফেলি। সো এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, মেমোরিতে এই 10টা ঘর ওর জন্য বরাদ্দ করা হয়েছে। বরাদ্দ করার পর আমি করছি কি, নিউটন নামে একটা স্ট্রিং ওর মধ্যে রাখছি। তাহলে প্রথম জায়গায় এন আসছে, দ্বিতীয় জায়গায় ই আসছে। ঠিক আছে, কিন্তু দেখেন আমি যদি এই জিনিসটার সাইজ চিন্তা করি, আমি ওকে ডিক্লেয়ার করছি কত সাইজের, 10 সাইজের, কিন্তু ও আসলে কত সাইজের? হ্যাঁ। আসলে হচ্ছে ওর সাইজ অ্যাকচুয়ালি ছয় ছয়। 0 থেকে 5 পর্যন্ত 6 হয়, তাহলে আসলে ওর সাইজ হচ্ছে, আচ্ছা 10 ঘর ডিফাইন করছি মানে 9 পর্যন্ত আসবে, সরি। সো আসলে ও হচ্ছে 6 সাইজের, তাই না? 0 থেকে 5 পর্যন্ত 6টা ঘর সাইজ। তাহলে এখন জিনিসটা একটু গোলমেলে হয়ে গেল না? আমি ডিক্লেয়ার করছি 10 সাইজের, কিন্তু আমার আসলে জিনিসটা 6 সাইজের। এখন আমি যদি পুরো নিউটন জিনিসটা আবার পড়তে চাই, দেখা যায় যাবে কি, আমি যদি ওই 10 সাইজটা ধরে বসে থাকি, এখানে অনেক ধরনের গার্বেজ থাকবে, তাই না? এই গার্বেজগুলো সহ আমি রিড করে ফেলবো না? জি এই স্যার। মেমোরির জায়গাগুলো তো আমি নিজে ইনিশিয়ালাইজ করি নাই, তাহলে এগুলো আগে থেকে কোনো একটা গার্বেজ ভ্যালু ইনিশিয়ালাইজ হয়ে আছে। সো আমি যদি এইটার সাইজ 10 চিন্তা করি, তাহলে তো এই গার্বেজ ভ্যালুগুলো আমি রিড করে ফেলবো, তাই না? হ্যাঁ, কোনো কোয়েশ্চেন? না স্যার, কোনো question নেই।
সো এই জন্য আমার অ্যারের সাইজ যতই হোক না কেন, অ্যারেটা আমি যত সাইজের করেই ডিক্লেয়ার করি না কেন, আমি যখন একটা অ্যারের ভিতর, একটা ক্যারেক্টার অ্যারের ভিতর এরকম একটা স্ট্রিং রাখবো, আমি সব সময় ওই স্ট্রিংটার শেষে একটা গায়ে বি ক্যারেক্টার রাখি। ওই ক্যারেক্টারটা প্রিন্ট করলে কখনো দেখা যায় না, কিন্তু এটা সব সময় থাকে স্ট্রিংয়ের শেষে। এই জিনিসটাকে বলা হচ্ছে নাল ক্যারেক্টার। এবং এই নাল ক্যারেক্টারটা পাওয়ার অর্থ হচ্ছে স্ট্রিংটা এখানে শেষ হইল। ঠিক আছে? সো নাল ক্যারেক্টার হচ্ছে এইভাবে প্রকাশ করে সিতে, একটা ব্যাকস্ল্যাশ তারপরে জিরো। ঠিক আছে? এমনি নর্মালি জিরো লিখতে তো এটাকে জিরোই বোঝা হবে। সো এটাকে নাল ক্যারেক্টার বানানোর জন্য আমরা যে ব্যাকস্ল্যাশটা ইউজ করি, মানে এটাকে স্কেপ করে জিরো না বলে তুমি হচ্ছে নাল ক্যারেক্টার হিসাবে চিন্তা করো। ঠিক আছে? সো আমি যখন এই অ্যারেটা ডিক্লেয়ার করছি, এই অ্যারেটা যখন আমি ডিক্লেয়ার করছি, এখানে আসলে আহ, এই প্রথম 6টা ঘরে নিউটন আছে, কিন্তু সপ্তম ঘরে গিয়ে একটা নাল ক্যারেক্টার অবশ্যই আছে। এবং আমরা সেটা আহ, বুঝতে পারবো যদি আমরা একটা ছোটোখাটো কোড করি। সো হোয়াইল সি নট ইকুয়াল টু নাল ক্যারেক্টার, printf %c, c। সো আমরা সি নামে একটা ক্যারেক্টার ডিফাইন করব, যেটা প্রথমে যেটাকে ইনিশিয়ালাইজ করব Q0 থেকে। তারপর একটা ইন্ডেক্স ডিফাইন করব, ইন্টিজার I সমান 0। তারপর প্রত্যেকবার আমরা ক্যারেক্টারটা প্রিন্ট করার পরে একবার I প্লাস প্লাস করবো, যাতে হচ্ছে I এর ভ্যালু 1 করে বাড়ে, আমরা পরের জিনিসটা দেখতে পারি। তারপর C সমান হবে কিউ আই। ঠিক আছে? তাহলে +1। সো এটা আমরা রান করি, রান করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এখানে দেখেন, যতক্ষণ না পর্যন্ত সি এর মান নাল ক্যারেক্টার না হয়ে যাচ্ছে ততক্ষণ আমি হোয়াইল লুপে ঘুরতে আসি। তাহলে প্রথমবার যখন ঢুকছি আমি সি এর ভ্যালু পাইছি n, এবং I+1 প্রিন্ট করছি, মানে 0+1, 0+1 1 আসবে। এরপর দেখেন 6 নাম্বারটা যাওয়ার পরে কিন্তু আমি আসলেই নাল ক্যারেক্টারটা পেয়ে গেছি, না হলে কিন্তু আমার প্রোগ্রামটা এখানে শেষ হইতো না, হোয়াইল লুপটা চলতে থাকতো, তাই না? সো এই 6 নাম্বার ক্যারেক্টার আমার নাল ক্যারেক্টার পাওয়ার জন্য পুরো 10 পর্যন্ত পুরো অ্যারেটা ঘুরতে হয় না। আমি 6 নাম্বার ক্যারেক্টারটা পার হওয়ার পরে সপ্তম ক্যারেক্টারে গিয়ে আমি একটা নাল ক্যারেক্টার পেয়ে গেছি, যেটা আমি এক্সপ্লিসিটলি দিই নাই, সি নিজের থেকে ওর স্ট্রিংটার শেষে অ্যাপেন্ড করে দিছি, স্ট্রিংটার শেষে যোগ করে দিছে আর কি। সো এটাই হচ্ছে প্রমাণ। আর আমি যদি এটাকে 10 ঘর পর্যন্ত প্রিন্ট করতে থাকতাম, while I is smaller than or smaller than 10, যদি আমি 10 বার প্রিন্ট করতে থাকতাম তাহলে দেখতেন নিউটনের পরে কিছু গার্বেজ প্রিন্ট হয়ে যাবে। সো ওইটাই দেখি।
দেখেন এই যে নিউটন এন 6 পর্যন্ত নিউটন প্রিন্ট হয়েছে, বাকিগুলো অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক প্রিন্ট হয়েছে, মানে ওর ভিতরে কিছুই নাই। সো আমি যদি এই নাল ক্যারেক্টারটা দিয়ে ওর লেংথ হিসাব না করি তাহলে কিন্তু আমি এরকম কিছু গার্বেজ বা এমটি ভ্যালু পেয়ে যাব। এই জন্য এই নাল ক্যারেক্টারটা এত বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নাল ক্যারেক্টার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? না স্যার। আচ্ছা, সো দেখেন সিতে আসলে এই যে গুড জিনিসটা স্টোর করার পরে একটা নাল ক্যারেক্টার সে অটোমেটিক্যালি রেখে দেয় ওর ভিতর। আচ্ছা আচ্ছা, এতক্ষণ তো হচ্ছে আমরা নিজেরা প্রোগ্রামে লিটারেলি লিখে লিখে জিনিসটা হচ্ছে ইনিশিয়ালাইজ করছি, তাই না? কিন্তু অ্যাকচুয়াল রিয়েল লাইফ প্রোগ্রামগুলোতে সাধারণত ইউজাররা ইনপুট দেয়। যেমন আপনি যদি অনলাইনে কোনো ফর্ম পূরণ করেন, আপনার নামটা তো আর প্রোগ্রামার লিখে দেয় না, আপনিই তো ইনপুট দেন। সো স্ট্রিংগুলো তো আমার ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে, তাই না? সো এই জন্য আমরা স্ক্যানএফ ইউজ করতে পারি। আমরা আগে যে ইন্টেজার বা ফ্লোট ইনপুট নেওয়ার জন্য যে ফাংশনটা ইউজ করতাম স্ক্যানএফ, ওইটা দিয়ে আমরা স্ট্রিং ইনপুট নিতে পারি। সো ফর এক্সাম্পল আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুট নিয়ে দেখি, প্রিন্টএফ গিভ ইউর নেম, এটা জাস্ট ফর্মালিটির জন্য লিখলাম। সো এখানে হচ্ছে মূল জিনিস, আমি স্ক্যানএফ দিয়ে ইউজার থেকে ওর নামটা খুঁজতেছি। সো আমরা দেখছি যে আমার যদি ইন্টেজার ভ্যালু ইনপুট নিতে হয় এখানে %d দিতে হয়, কিন্তু আমরা এখন স্ট্রিং ইনপুট নিব। সো আমরা এখন %s দিয়ে ইনপুট নিব, %s। ঠিক আছে, আচ্ছা এখানে না। সো %s দিয়ে কোথার ভিতর ইনপুট নিব, ধরেন কিউতে ইনপুট নিব। আরেকটা জিনিস খেয়াল করেন যে আমরা যদি ইন্টেজার বা হচ্ছে ফ্লোট বা ক্যারেক্টার এই টাইপের ভ্যালু স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতাম, তখন এখানে একটা n% দিতাম, কিউ এর আগে একটা n% দিতাম, কারণ স্ক্যানএফকে হচ্ছে বলে দিতে হয় আমি যেই ভেরিয়েবলটাতে ইনপুট নিব সেটার অ্যাড্রেস কোথায় সেটা বলে দিতে হয়। বাট আমরা যেহেতু এখন একটা ক্যারেক্টার অ্যারের ভিতর, আমরা যেহেতু একটা অ্যারের ভিতরে ইনপুটটা নিচ্ছি, আমরা অলরেডি জানি যে কিউ জিনিসটা একটা অ্যারে। সো অ্যারের নামটাই হচ্ছে অ্যারের অ্যাড্রেস। অ্যারের অ্যাড্রেস বলার জন্য আলাদা করে n% দিতে হয় না। না, আমরা দেখছি যে অ্যারের নামটাই হচ্ছে অ্যারের অ্যাড্রেস। অ্যারের নাম দিয়ে আমি 0 নাম্বার পজিশনে গেলে প্রথম এলিমেন্টটা পাই, 1 নাম্বার পজিশনে গেলে দ্বিতীয় এলিমেন্টটা পাই। সো এভাবে আমরা বুঝতেছি কি অ্যারের নামটাই হচ্ছে অ্যারের অ্যাড্রেস। সো এই জন্য এক্ষেত্রে আর n% দেওয়ার দরকার নাই। সো কখনো যদি আপনি ভুলে n% দিয়ে দেন দেন এখানে এরর আসে, তখন আপনি বুঝে নেবেন কি যেহেতু আপনি অ্যারের ভিতরে ডেটা নিচ্ছেন তাহলে আর n% দেওয়ার দরকার নাই। ঠিক আছে, সো এভাবে করে আমার কিউ এর ভিতর একটা ভ্যালু আসবে। সো ফর এক্সাম্পল আমি কিউ ইনিশিয়ালাইজ করছি নিউটন হিসাবে, এখন আমি ইউজার থেকে অন্য কিছু ইনপুট নিই। সো control s, build and run। সো আমার কিছু একটা নাম দিতে বলতেছে, আমার পুরো নামটাই দিই, তামজিদ রায়হান। বাট এখানে দেখেন একটু উইয়ার্ড ঘটনা হয়েছে, সেটা হচ্ছে এই তামজিদ রায়হানের শুধুমাত্র তামজিদ অংশটাই এখানে প্রিন্ট হয়েছে, দেখেন। বাকি রায়হান জিনিসটা কিন্তু সে ওর ভিতর নিতে পারে নাই। সো এটার কারণ হচ্ছে স্ক্যানএফ এর একটা লিমিটেশন আছে। স্ক্যানএফ এর লিমিটেশন হচ্ছে সে হোয়াইট স্পেস নিতে পারে না। সে মানে তামজিদের পরে যে আমি একটা স্পেস দিছি সেটা সে আর নিতে পারে না। আচ্ছা, আমরা হচ্ছে এটা আর একটু ক্লিন ভাবে প্রিন্ট করি।
printf q এবং আমরা এটার সাইজটা একটু বড় করে নিই 20। সো দেখেন সে শুধুমাত্র তামজিদটাই ইনপুট হিসাবে নিছে, এই স্পেসের পরে যা কিছু আছে সেটা আর সে ইনপুট হিসাবে নিতে পারে নাই। সো এই জন্য যেহেতু স্ক্যানএফ মাঝখানের স্পেসগুলো সহ একটা স্ট্রিং নিতে পারে না, এই জন্য সিতে আলাদা একটা ফাংশন আছে যার নাম হচ্ছে গেটস। সো গেটস এখানের ভিতর যদি আমি সিম্পলি ক্যারেক্টার অ্যারেটা পাস করে দিই, তাহলে সে হোয়াইট স্পেস সহ পুরা জিনিসটাই নিবে। সো বিল্ড অ্যান্ড রান। এখন আমি পুরা নাম দিই, দেখেন সে এইবার কিন্তু সে পুরা জিনিসটাই নিতে পারছে। সো স্ক্যানএফ এর যে অসুবিধাটা, সে মাঝখানে স্পেস থাকলে নিতে পারে না, ওই অসুবিধাটা দূর করার জন্য আমি এই গেটস ফাংশনটা ইউজ করি। যখন আমার স্পেস সহ কোনো কিছু নিতে হবে, তখন আমি স্ক্যানএফ এর বদলে কি ইউজ করব, গেটসটা ইউজ করব। ঠিক আছে? আর স্যার আমি ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করি, সরি অ্যারে যদি ডিক্লেয়ার করি 10 বা তার থেকে কম হুম। বা তার থেকে 2 এর বেশি, কিন্তু আমি যেই ইনপুটটা নেব ওইটা যদি, যেটা আমি অ্যারে ডিক্লেয়ার করছি তার থেকে যদি বেশি হয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি বাকিগুলো আসবে? না, আসবে না। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো আপনাকে সবসময় হচ্ছে অ্যারের সাইজটা এমনভাবে নিতে হবে যাতে আপনি যাই দেন না কেন সেটা অবশ্যই ফিট ইন করে আর কি। মানে আপনি অ্যারের সাইজটা যথেষ্ট বড় করে নিতে হবে যাতে আপনার ইউজার যে ইনপুটই দেখ না কেন সেটা যাতে ওই জায়গায় এঁটে যায়। ওই জায়গার চাইতে বড় হয়ে গেলে ইউজারের ইনপুট কিন্তু হারায় এখন যাবে। স্যার ইউজার থেকে যদি আমি নিতে চাই, হুম। আমি তো জানি না যে সে কয় ঘর নেবে বা কয় ঘর লাগবে, আচ্ছা। সেটার জন্য আমার কি কোনো ইয়ে আছে কিনা, লিমিটেশন আছে কিনা? হ্যাঁ, ওইটাও আপনি কন্ট্রোল করতে পারবেন, ওইটা একটু পরে দেখাচ্ছিলাম। বাট আপনি যেটা মেনশন করছেন যে সাইজ ছোট হইলে কি হবে, ফর এক্সাম্পল আমি সাইজ 5 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, তাহলে স্যার এখন এখানে তো আপনার নামটা পুরো আসবে না। হ্যাঁ, তাহলে নিউটনের নামটাও কাটা চলে যাবে, এই জন্য জাস্ট নিউ রাখি। সো Q5। এখন যদি আমি গেটস দিয়েও করি, আমি যদি পুরা তামজিদ স্পেস রায়হান দিই, কিন্তু অ্যাকচুয়ালি TAMJI এর পরের কোনো কিছু আর আসবে না, কারণ জায়গায় আছে 5টার জন্য, তাহলে বাকিগুলো আসবে কোথায়? বুঝতে পারছেন? সো ওই জিনিসটাই আমরা শিওর হইনি। ট্রোলেস। সো এখন আবার লিখি, আরে এটা তো অদ্ভুত হয়ে গেল। স্যার পুরোটাই তো আসছে স্যার। হ্যাঁ, মেবি আমি কোথাও একটা ঝামেলা পাকাইছি। কোথায় ঝামেলা? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি প্রোগ্রামিংয়ে কোথাও ঝামেলা নাই, বাট আইডিয়ালি এটা হওয়া উচিত না আর কি। লাইক এটা আধুনিক কম্পাইলারগুলো অনেক স্মার্ট করে ফেলছে, মানে ওরা ছোটোখাটো ভুল হইলেও সেগুলো নিজের থেকে কারেক্ট করে নেয়। কিন্তু সি এর যেটা বেসিক ডেফিনিশন, সেটা হচ্ছে আপনার এই সাইজটা অবশ্যই আপনি যে ইনপুটটা দিবেন তার চাইতে বড় হইতে হবে। স্যার গেস্টটা কাইটা দিয়া বা গেস্টটারে ডাবল স্ল্যাশ করে স্ক্যানেরটা একটু ই করেন তো, একটু ওই জায়গা থেকে হয় কিনা। কোনটা কোনটা? গেটসটা স্ক্যানের কেটে? আচ্ছা, আচ্ছা। স্ক্যানেরটারে একটা হ্যাঁ, হ্যাঁ। কন্ট্রোল ইয়ে মানে কমেন্ট আচ্ছা, করে দেন স্যার, আর আচ্ছা। স্ক্যানেরটা কি করে দেন। হ্যাঁ, এটা ভালো বলছেন। সো গেটসটা মনে হয় একটু স্মার্টার, বাট স্ক্যানএফ ধরা খাবে। সো কন্ট্রোল এস, এখন স্যার বিল্ড এন্ড রান। বিল্ড এন্ড রান। সো এখন একটা লম্বা স্ট্রিং দিই, যা ইচ্ছা তা হইলেই হবে। আচ্ছা, এটা তো পুরাটাই পুরোটাই নিচ্ছে, তো কিভাবে? হুম, এটা
আসলে কম্পাইলারের দোষ, এটার আর কোনো এক্সপ্লেনেশন নাই। সো কম্পাইলার বেশি কাবিলতি করতেছে আর কি, ঠিক আছে। সো সে হচ্ছে কিউ এর সাইজটা নিজের থেকে বড় করে নিচ্ছে, যখন সে বড় ইনপুট দেখতেছে সে কিউ এর সাইজটা নিজের থেকে বাড়ায় নিচ্ছে। মেবি স্যার। সো এটার জন্য ফাংশন আছে। ফর এক্সাম্পল আমরা কিউ এর সাইজ আসলে কত সেটা প্রিন্ট করতে পারি। তো ওইটা আমরা একটু পরে আসতেছিলাম। স্ট্রিং লেংথ অফ কিউ, আচ্ছা এই স্ট্রিং লেংথ ফাংশন চালাইতে হইলে আমাদের একটা লাইব্রেরি লাগবে। আচ্ছা ইনক্লুড স্ট্রিং ডট এইচ, সো ইনক্লুড স্ট্রিং ডট এইচ। আচ্ছা এটা বেসিক্যালি এটাকে আবার স্ট্রিং এ কনভার্ট করতে হবে। সো প্রিন্টএফ, এখানে একটা পার্সেন্ট ডি string length of key, Ctrl S। আচ্ছা 16, যেটা ধারণা করছিলাম সেটাই। সো সে হচ্ছে নিজের থেকে এটার সাইজ বড় করে নিচ্ছে। আমি যদিও ওকে 5 হিসাবে ডিক্লেয়ার করছি, ও যখন এখানে বড় সড়ো একটা স্ট্রিং দেখছে ও এই scanf ফাংশনটার ভিতরে ও করছে কি কিউ এর সাইজ অটোমেটিক্যালি রিস্কেল করে 5 থেকে 16তে নিয়ে গেছে আর কি, ঠিক আছে। সো এটাই হচ্ছে এক্সপ্লেনেশন। কিন্তু আইডিয়ালি সব ধরনের কম্পাইলার এটা করতে পারবে না। আমি যদি সি প্রোগ্রামিং করি এবং সি প্রোগ্রামটা যদি ইউনিভার্সালি সব ধরনের কম্পিউটারে চালাইতে হয় তাহলে আমার এই কনভেনশনটা মেনটেন করতে হবে যে আমি যত সাইজের অ্যারে ডিক্লেয়ার করব তার চেয়ে কম সাইজের ইনপুট নেব, ঠিক আছে। ব্যাপারটাই ক্লিয়ার হয়েছে? ওকে। সো এটা আসলে খুব ভালো পয়েন্ট বলছেন। সো আর এটা করতে গিয়ে আমরা আরো একটা জিনিস শিখে ফেললাম যে স্পেশাল কিছু স্ট্রিং ম্যানিপুলেশনের ফাংশন আছে। যেমন একটা স্ট্রিং এর লেংথ কত সেটা যদি আমার বের করতে হয় আমি সিম্পলি স্ট্রিং লেংথ ফাংশনটা ইউজ করতে পারি, strlen। বাট এটা ইউজ করতে হলে ও তো আমাকে লেংথটা দিবে, কিন্তু কথা হচ্ছে এই ফাংশনটা কোত্থেকে আসছে সেটা আমার উপরে বলে দিতে হবে। এই যে ইনক্লুড স্ট্রিং ডট এইচ, এই হেডার ফাইলটা আমি কল করছি এই জন্যই যাতে হচ্ছে এই ফাংশনটা এখানে ইউজ করতে পারি, ঠিক আছে। আর এখান থেকে সে আমাকে একটা নাম্বার রিটার্ন করছে 16, ওই 16টা আমি এখানে পার্সেন্ট ডি এর ভিতর প্রিন্ট করতেছি, ঠিক আছে। প্রিন্ট ফাংশন কিভাবে কাজ করে তো আপনারা জানেনই। এখানে যদি আমি একটা ইন্টিজার ভেরিয়েবল দিই না পার্সেন্ট ডি দিই তাহলে সে ওই ইন্টিজারটা প্রিন্ট করতো না। সো এখন হচ্ছে ইন্টিজার জিনিসটা এভাবেও দেখতে পারেন, ইন্টিজার লেংথ, আচ্ছা লেন্থ বলি, লেংথ ইকুয়াল টু স্ট্রিং লেন্থ অফ কিউ, দেন আমি সিম্পলি লেন্থটা এখানে প্রিন্ট করতেছি।
আর এগুলোর উপর থেকে তো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, সো আমি এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করেও করতে পারি এভাবে। আগে থেকে আমি স্ট্রিং লেংথটা একটা ইন্টিজারের ভিতর নিয়ে তারপর প্রিন্ট করতে পারি, অথবা আমি তো জানি যে এই ফাংশনটা একটা ইন্টিজার রিটার্ন করবে, তাই না? এটা তো আমি অলরেডি জানি। সো এই এক্সট্রা ঝামেলাগুলো না করে আমি ডিরেক্টলি ওকে এখানে বসায় দিতে পারি। সো আমি জানি ওর হিসাব নিকাশ শেষে ও একটা ইন্টিজার রিটার্ন করবে, ওই ইন্টিজারটা এখানে আসবে। সো ওই ইন্টিজারটাকে ধরে আমি এর ভিতর প্রিন্ট করলাম। ঠিক আছে? ওকে। এটা গেল হচ্ছে স্ট্রিং এর সাইজের ব্যাপার স্যাপার। So, আমরা অনেক নিচে চলে আসছি। আচ্ছা, এখন আপনি যেটা বলতেছিলেন, আমি যদি চাই যে সে একটা নির্দিষ্ট সংখ্যক উইথের ইনপুটই দিক, তার চেয়ে বেশি না দিক, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে স্ক্যানএফে সিম্পলি পার্সেন্ট এস না লিখে আমরা উইথটা কত হবে সেটা আমরা মেনশন করে দিতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি উইথটা মেনশন করে দিই যে উইথটা 5 হইতে হবে, তো এখানে 5 হইতে হবে, আমি এখানে মেনশনই করে দিলাম যে কিউকে অবশ্যই 5 হইতে হবে। উইথের জায়গায় একটা 5 দিলাম ডাব্লিউটার জায়গায়। সো এখন আমি যত বড় স্ট্রিংই দিই না কেন, সে শুধু প্রথম 5টা অক্ষরই নিবে। বুঝতে পারছেন? সো স্যার এভাবে এখানে তো স্যার 5 তো স্যার ভিজিবল দেখাচ্ছে, আমি চাচ্ছি 5 টা দেখা যাবে না। হ্যাঁ, সরি, একটু রিপিট ও করেন। হো, বুঝছি বুঝছি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, এই যে আমরা নিচে এই স্ট্রিং লেন দিতে এই জন্য 5 দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। সো ওইটা এটা আমি কমেন্ট আউট করে দিতে পারি। এটা তো জাস্ট আগের প্রবলেমটা সলভ করার জন্য। সো আমি জাস্ট এইটুক দেখতেছি, আমি একটা স্ট্রিং নিছি, তারপর এটা জাস্ট আবার প্রিন্ট করে দিছি, তাই না? এখন স্ট্রিংটা দেওয়ার সময় দেখেন আমি অনেক লম্বা একটা স্ট্রিং দিচ্ছি। কন্ট্রোল এস, বিল্ড, বিল্ড এন্ড রান। আমি অনেক লম্বা একটা স্ট্রিং দিচ্ছি, কিন্তু সে প্রিন্ট করার সময় শুধু প্রথম 5 ঘরই প্রিন্ট করছে। তার মানে সে এই 5টা দেওয়ার কারণে সে জাস্ট প্রথম 5 ঘর রিড করছে, বাকিগুলোকে সে কি করছে? ইগনোর করছে। বুঝতে পারছেন? এখন আরেকটা জিনিস দেখেন, আমি যদি এখানে প্রথম 10 ঘর বলি, তারপর যদি আমি মাঝখানে হোয়াইট স্পেসওয়ালা একটা জিনিস দিই, তখন কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। কন্ট্রোল এস, বিল্ড, বিল্ড এন্ড রান। সো আমার স্ট্রিং এর মধ্যে যদি কোথাও হোয়াইট স্পেস থাকে, তাহলে স্ক্যানএফ একটু অকার্যকর হয়ে যায়। দেখেন, সে হোয়াইট স্পেসের পরে যদিও 10 ঘর আরও জায়গা আছে, সে কিন্তু বাকিগুলো আর নিতে পারে নাই, কারণ হোয়াইট স্পেস পাওয়া মাত্রই সে কি হয়ে গেছে, তার শক্তি শেষ হয়ে গেছে আর কি। স্ক্যানএফ হোয়াইট স্পেস নিতে পারে না। ঠিক আছে? সো দেখা যাচ্ছে আমি গেটস দিয়ে যদি নিই, তাহলে ইউজার আনপ্রেডিক্টেবল নাম্বার অফ ক্যারেক্টার দিতে পারে। তখন আমার অরিজিনাল জায়গার চাইতে যদি সেটা বড় হয়ে যায়, তখন আমি ঝামেলায় পড়ে যাব। আবার স্ক্যানএফ দিয়ে নিলে আমি হোয়াইট স্পেসগুলো নিতে পারতেছি না। সো একটা কিছু তো সলিউশন থাকতে হবে। সো সলিউশনটা হচ্ছে গেট ক্যার। সো আরেকটা ইনপুট ফাংশন আছে যেটা হচ্ছে গেট ক্যার। ও শুধুমাত্র একটাই ক্যারেক্টার ইনপুট হিসাবে নেয়। ঠিক আছে? সো এখন যদি আপনি বলে দেন যে হ্যাঁ ঠিক আছে ইউজার, তুমি নাম দাও, কিন্তু তোমার নাম 20 অক্ষর বা ধরেন 6 অক্ষরের বেশি হইতে পারবে না। ঠিক আছে? তো আপনি এরকম একটা ফর লুপ লিখলেন, ফর I equals to 0, for I equals to 0, I is less than 6, আচ্ছা একটু বড় রাখি, I is less than 8, I plus plus,
এখন আমি অরিজিনালি যে ক্যারেক্টারটা ডিফাইন করব, যে অ্যারেটা ডিফাইন করব, ওর সাইজ আগে থেকে 8 দিয়ে রাখলাম, যাতে এর চাইতে বড় ইউজার চাইলেও ইনপুট দিতে না পারে। এবং এটাতে আসলে সে দিতে পারবে না, কারণ আমি এই ফর লুপটা ঘুরাবই হচ্ছে 8 বার। আই এর ভ্যালু 0 থেকে 8 পর্যন্ত যাবে, 7 পর্যন্ত যাবে, মানে 8টা ক্যারেক্টার সে নিবে। এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি এভাবে রাখবো, কিউ আই, প্রথম ক্যারেক্টারের ভিতর তুমি গেট কেয়ার করো, গেট কার বা গেট কেয়ার যেটাই বলেন। সো এখন সে চাইলেও 8-এর চাইতে বেশি দিলেও সেটা আমার কম্পিউটার, আমার প্রোগ্রাম হচ্ছে কারেক্টলি ইগনোর করতে পারবে, এবং মাঝখানে হোয়াইট স্পেস দিলেও ঝামেলা হবে না। সো এই জিনিসটা আমরা প্রুফ করি, বিল্ড অ্যান্ড রান। সো টম স্পেস, এই যে দেখেন স্পেস কিন্তু দিছি, এরপর আমরা আরও অনেক দিলাম, কিন্তু দেখেন সে জাস্ট প্রথম 8টাই নিছে, এবং মাঝখানের স্পেসটা কিন্তু আসলে সহ নিছে। সো গেট কেয়ার হচ্ছে মোটামুটি ইউনিভার্সাল সলিউশন, কিন্তু গেট কেয়ার ইউজ করতে হলে আমাকে ক্যারেক্টারগুলো একটা একটা করে রিড করতে হবে, এবং আমি কত ঘর পর্যন্ত রিড করব সেটা ওকে ফর লুপ দিয়ে বলে দিতে হবে। বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন? ইউসুফ আলী খান ছাড়া আর সবাই বুঝতেছেন? আর কেউ তো কথা বলে না। আচ্ছা, সম্ভবত ওনারা বুঝতেছে। আর ওকে। গেট স্টারের পরে ওই যে দুইটা ফার্স্ট ব্র্যাকেট কেন দিতে স্যার? ও, যে কোনো ফাংশন, যেমন আপনি এই যে প্রিন্ট এফ কল করছেন না, এখানে দেখেন দুইটা ফার্স্ট ব্র্যাকেট আছে। আবার এই যে স্ট্রিং ও লেংথ কল করছেন, যে কোনো ফাংশন কলে এটা থাকতেই হবে। এখন গেট কের কোনো আর্গুমেন্ট নেয় না, মানে কোনো প্যারামিটার বা আর্গুমেন্ট সে খুঁজে না আমার কাছ থেকে, সে জাস্ট নিজের কাজটা করে। সে একটা ক্যারেক্টার কিবোর্ড থেকে নিয়ে এসে এখানে কোনো একটা ভেরিয়েবল বা কোনো একটা অ্যারের এলিমেন্টের ভিতর রাখে। সো ওর কোনো আর্গুমেন্ট দরকার নাই, কিন্তু স্টিল ও তো ফাংশন, তো ফাংশন কল করতে হলে আমার দুইটা ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, মানে যাতে কম্পাইলার বুঝতে পারে যে আমি আসলে একটা ফাংশন কল করতেছি। নাহলে গেট কেটটাকে তো সে হচ্ছে কোনো একটা কিওয়ার্ড হিসাবে ইন্টারপ্রিট করবে, সে হচ্ছে এটাকে ফাংশন হিসাবে চিন্তাই করবে না যদি আমি ফার্স্ট আর ব্র্যাকেটগুলো না দিই। আর একটা জিনিস বুঝতে পারছি, কিউর পরে থার্ড ব্র্যাকেট দিয়ে আই, তারপরে ইকুয়াল আমরা দিচ্ছি গেট স্টার। তো আমি চাচ্ছি কিউর ভিতরে তো আই ঠিক আছে থাকবে, ওটা একটা অ্যারে, কিন্তু গেট স্টারটা যদি আমি নিচে নামে নিয়ে আসি, কিউ যে ডাবল থার্ড ব্র্যাকেটের পরে যদি আমি লাইনটা শেষ করে দেই, তাহলে কি প্রিন্ট হবে? বুঝি নাই, এটা ইকুয়াল দেবো এখানে না? এখানে এরকম করে দিতে যাচ্ছেন? জি স্যার, ওই ইকুয়ালটা থাকবে না, ওই জায়গায় সেমিকোলন দিয়ে লাইন শেষ করে দেবো। ইকুয়ালটা থাকবে না, কি থাকবে? সেমিকোলন দিয়ে লাইন শেষ, আর গেট স্টারটা নিচে নিয়ে আসবেন। বাট গেট কার, আপনি কিবোর্ড থেকে ক্যারেক্টারটা নিছেন, ওইটা কোথায় রাখবেন ওইটা ওকে বলতে হবে না? যেমন আমরা যখন গেটস করছি, আমরা ওকে বলে দিছি যে গেটস করে তুমি কিবোর্ড থেকে যাই পাবা সেটা কিউ অ্যারেটার ভিতরে রাখো, ঠিক আছে? কিন্তু গেট কেয়ার হচ্ছে এরকম কোনো নেয় না, ও কোনো আর্গুমেন্ট নেয় না, ঠিক আছে? ওর ভিতর আমি ও বলতে পারবো না যে কিউর ভিতর তোমার ক্যারেক্টারটা রাখো, কারণ একটা ক্যারেক্টার আমি অ্যারের ভিতর কিভাবে রাখবো? বুঝতে পারছেন? আর নিচে নামাই দিয়ে ব্র্যাকেটের ভিতরে যদি কিউ দিয়ে দেই? দিয়ে দেখা যায় কি হয় দেখি, বাট আমিও জানি না। খুবই উইয়ার্ড তা কিছু হবে আপনাদের যে হোপফুলি। কিউটা তো কাইটে দিচ্ছে। ও, আবার এদিকেও কিউ দিবেন? এত না না স্যার, ওই কিউটা তো আপনার অ্যারে ডিক্লেয়ার করতে হবে না, যে ওই যে আই প্লাস প্লাস এসেছে, ওইটা হ্যাঁ, তো কিউর ভিতরে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, এখন এই জায়গায় লাইনটা শেষ করে দিয়ে স্যার গেট স্টারটা নিচে দিয়ে দেন। এইখানে সমান শেষ করে সমানটা দিব। কাইটে দিয়ে লাইন শেষ করে দেন। জি স্যার, এই যে এখন একটু প্রিন্ট দেন তো স্যার, রান দেন, দেখি হয় কি। ও, তাহলে এটার আর কি দরকার, এটা তো এরর দিবে, এটা তো কিছু একটা তো ওকে এটা সমান কি এটা তো ওকে বলতে হবে, তাই না?
তাহলে এটা বাদ দিয়ে দিই নাকি? বুঝতে বাদ দিয়ে পারছেন? দিলে তার যে গেটটার ভিতরে যে আমরা কিউ ভেরিয়েবলটা নিচ্ছি, তাহলে এই হুম। কিউটা ও কোনটাকে বুঝবে? আহ, আচ্ছা আমি বলি। এখন এটা হচ্ছে মানে মিনিংলেস আর কি। আমি যদি গেট কারের ভিতর কিউ দিই, সেই কিউকে চিন্তা করবে একটা সিঙ্গেল ক্যারেক্টার হিসাবে, ঠিক আছে? কিন্তু কিউ তো আসলে সিঙ্গেল ক্যারেক্টার না, কিউ হচ্ছে একটা ক্যারেক্টারের অ্যারে যার সাইজ 8, জি স্যার। তাই না? তো দেখা হুম। যাবে কি সে প্রত্যেকবারই অ্যারের প্রথম জায়গাটাতে, প্রথম এলিমেন্টটাতে আমার গেট কেয়ার করে যাই পাবে সেটা প্রত্যেকবার প্রথম এলিমেন্টে ঢুকাইতে থাকবে, সে আর অ্যাডভান্স হবে না আর কি। মানে প্রথমবার প্রথম এলিমেন্টে ও ঢুকাইলা, দ্বিতীয়বার দ্বিতীয়, ওই জিনিসটা যদি করতে হয় তাহলে আমি এরকম উইয়ার্ড কাজ করতে পারবো না, আমি এখানে কিউ দিতে পারবো না। আমি হচ্ছে গেট কেয়ার করে যাই পাইলাম, কিবোর্ড থেকে ইউজার আমাকে যা দিল সেটা প্রথমবারে আমি এর প্রথম এলিমেন্টে রাখবো, মানে আই এর মান যত। সো প্রথমবার আই এর মান কত আসবে, এই ফর লুপ থেকে প্রথমবার আই এর মান 0 আসবে। তাহলে প্রথম ক্যারেক্টারটা আমি এর শূন্যতম পজিশনে রাখবো, এরপর আবার লুপ ঘুরে আসবে, লুপ ঘুরে আসলে আই এর মান 1 হবে। তাহলে দ্বিতীয় ক্যারেক্টারটা আমি এর দ্বিতীয় ঘরে রাখবো, তৃতীয় ক্যারেক্টারটা তৃতীয় ঘরে রাখবো, এভাবে 8টা ক্যারেক্টার 8টা ঘরে রাখবো। বুঝতে পারছেন? জি স্যার। সো এই লাইনটাই কেবলমাত্র মেক সেন্স করে, এখানে কিউ দেওয়া মেক সেন্স করে না, বা হচ্ছে মানে জিনিসটাই মিনিংলেস আর কি। জি স্যার, বুঝতে পারছি এখন। সো এইখানে আপনি এই গেট কেয়ার ফাংশনটা ইউজ করে আপনি হচ্ছে কন্ট্রোল করতে পারবেন যে ইউজার আসলে কতটুক লেংথের স্ট্রিং আপনাকে ইনপুট দিতে পারবে। ওই যে আমরা গেটস দিলে আইদার হচ্ছে কম্পাইলার কাবিলতি করতেছিল, নিজে নিজে স্ট্রিং এর সাইজ বাড়াই দিচ্ছিল, অথবা হচ্ছে একটু পুরানো টাইপের কম্পাইলার হলে সরাসরি এরর দিবে যে জিনিসটা আসলে ঠিক নাই, তুমি যত সাইজের এরর ডিক্লেয়ার করছো তার চেয়ে বেশি ইনপুট দিয়ে দিছো, ওরকম বলতো। আর নতুন টাইপের ইয়া কম্পাইলার হওয়াতে সে একটু স্মার্ট গিরি দেখায়, নিজের থেকে সাইজটা অটোমেটিক্যালি বাড়ায় নিছে। ওইটাই তো আমরা স্ট্রিং ল্যাঙ্ক দিয়ে প্রমাণ করে দেখলাম। বাট আমি যদি ওরকম আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার না চাই, আমি যদি এক্সাক্ট কন্ট্রোল চাই আমি কয়টা ক্যারেক্টার নিব, তখন আমাকে হচ্ছে ক্যারেক্টারগুলো এরকম একটা একটা করে ঢুকাইতে হবে এই গেট কেয়ার ফাংশনটা ইউজ করে, ঠিক আছে? স্যার এই গেট কেয়ার ফাংশনটা ইউজ করতে গেলে আমার একটা ফর লুপ ইউজ করতে হবে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফর লুপ ইউজ করতে হবে। উইদাউট ফর লুপ গেট কেয়ার কোনো কাজ করবে না। উইদাউট ফর লুপ সে শুধু একটা ক্যারেক্টার নিতে পারবে, একটা ক্যারেক্টার নেওয়া তো অনেকটা বোরিং না? তো ফর এক্সাম্পল আপনার জি স্যার। জাস্ট একটা ক্যারেক্টার দরকার, ইয়েস নো, তাহলে আপনি ওয়াই অথবা এন চাচ্ছেন, তখন সিম্পলি আপনি এরকম করতে পারেন যে উপরের ফর, ফর লুপটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, সো উপরের ফর লুপটা থাকুক, সমস্যা নাই, আমরা আরেকটা নতুন জিনিস লিখি। সো সে ইয়েস, আচ্ছা, ফর এক্সাম্পল ইফ ইয়েস টাইপ ওয়াই, ঠিক আছে, অর টাইপ এন। সো ইউজারকে এরকম একটা ইনস্ট্রাকশন দিলাম, তার কাছ থেকে আমি কোনো মতামত চাচ্ছি আর কি। সো বলতেছি যদি ইয়েস হয় তাহলে ওয়াই টাইপ করো, আর যদি নো হয় তাহলে এন টাইপ করো। তো ওর কাছ থেকে আমি ইনপুটটা, যেহেতু ওর জাস্ট একটাই ক্যারেক্টার প্রিন্ট করবে আমি জানি, ওর কাছ থেকে আমি ইনপুটটা এভাবে নিতে পারি, ক্যারেক্টার বি, ক্যারেক্টার ওপিনিয়ন, সো ওপিনিয়নের ও, ক্যারেক্টার ও সমান হচ্ছে গেট কেয়ার। সো গেট কার, গেট কেয়ার একটা হইলে গেলো। সো গেট কার, তারপর এখন ওতে সে আসলে ওয়াই বলছে না এন বলছে, ওইটার উপর বেস করে আমরা ডিসিশন নিতে পারি। ফর এক্সাম্পল ইফ, ইফ, এটা দেখেন আমার নতুন একটা টপিক বোঝা হয়ে যাচ্ছে। এই ক্যারেক্টার ভ্যালুগুলোকে আমরা হচ্ছে ওই যে লজিক্যাল অপারেটর দিয়ে, সরি রিলেশনাল অপারেটর দিয়ে কম্পেয়ার করতে পারি। তো এটা কি ওয়াই এর সমান না এন এর সমান? সো এটা যদি ওয়াই এর সমান হয় তাহলে আমি প্রিন্ট করব হচ্ছে ইউ সেইড ইয়েস। আর যদি ওয়াই এর সমান না হয় তাহলে সে নিশ্চয়ই এন বলছিল। তাহলে প্রিন্টএফ
you said no. So এগুলা সব শেষে নিউ লাইন দিই, না হলে বুঝতে অসুবিধা হবে। নিউ লাইন তো আপনারা চিনেন নাকি? জি স্যার। বিল্ড বিল্ড অ্যান্ড রান। সো প্রথমে আগের প্রোগ্রামটার জন্য কিছু একটা দিই। হ্যাঁ, ও হ্যাঁ, আগের প্রোগ্রামটা কাটতে হবে। সো আচ্ছা, আমি একটু আস্তে আস্তে রান করে দেখি। আচ্ছা, সো বেসিক্যালি একটা ক্যারেক্টার নিলে মনে হয় গেট গেট দিয়ে নেওয়া যাবে না। এটা দাঁড়ান, আমি একটু দেখে নিই, এই জিনিসটা আমি 100% শিওর না। সো থিওরিটিক্যালি এটা কাজ করা উচিত ছিল, কিন্তু এটা কোনো কারণে কাজ করতেছে না, মানে ও অটোমেটিক্যালি। আর ওই যে নিচে তো একটা কন্টিনিউ অপশন ছিল স্যার, হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট রানের পরে তো একটা কন্টিনিউ অপশন ছিল স্যার। কোন লাইনের কথা প্রিন্ট দেন বলতেছেন? স্যার, রান দেন স্যার। বিল্ড বিল্ড রান, হ্যাঁ। জি স্যার, এখন ওই আগের প্রোগ্রামটা শেষ করেন, কিছু একটা ও দেন। আচ্ছা, আমি মনে হয় বেশি দুইবার এন্টার টিপে ফেলছি। আচ্ছা, ওয়াই, এখন তো কিছুই হচ্ছে না। আচ্ছা, সো বেসিক্যালি প্রোগ্রাম তো জিনিসটা স্যার হচ্ছে, রান হয়েছে হ্যাঁ, কিন্তু। গেট কেয়ার হচ্ছে স্ক্যানএফ যেরকম প্রোগ্রামটাকে মাঝখানে থামাই দিতে পারে, থামায় হচ্ছে ইউজারের ইনপুটের জন্য অপেক্ষা করতে পারে। গেট কেয়ার সেটা করতে পারে না। গেট কেয়ার হচ্ছে লাইক ওকে এরকম ফর লুপের মধ্যে অপারেট করতে হবে আর কি। সো সে হচ্ছে একবার টার্মিনেট করে ফেলছে, সো আমি এটা আবার ইউজ করতে পারবো না। সো বেসিক্যালি এই কোডগুলো আমি মুছে দিই, তখন এটা কাজ করবে। দুইটা প্রোগ্রাম একসাথে হয়ে যাওয়াতে একটা আরেকটাকে ইফেক্ট করতেছে। ওকে, সো এখন ওই উপরের কোডগুলো কিছু নাই, সো এবার নিশ্চয়ই কাজ করা উচিত। কন্ট্রোল এস, বিল্ড বিল্ড অ্যান্ড রান। এই যে এখন কাজ করতেছে। সো এখন যদি আমি ওয়াই দিই, সে বলতেছে ইউ সেড ইয়েস। সো গেট গেট দিয়ে আপনি জাস্ট একটা ক্যারেক্টার ইনপুট নিতে পারবেন, কিন্তু এটা ওর মেইন ইউজ কেস না আর কি। কারণ আমরা এটা তো চাইলে আমরা এটা এই জিনিসটা এভাবেও লিখতে পারতাম, স্ক্যান এফ %c ও অ্যাট ও, এটাও একই কাজ করতো। ঠিক আছে। কন্ট্রোল এস, বিল্ড বিল্ড অ্যান্ড রান। কি সমস্যা? আচ্ছা, ক্যার সি।
ডিক্লেয়ার করিনি। সো বিল্ড অ্যান্ড রান। আচ্ছা, কেয়ার ও এই কথা যেটা। সো এখনো আমার সেম কাজই করতেছে। সো বেসিক্যালি গেট কেয়ার দিয়ে আমি একটা ক্যারেক্টার রিড করতে পারি, কিন্তু এটা অনেকটা ইউজলেস টাইপের। লাইক স্ক্যানএফ দিয়েও তো এটা করা যায়। তো গেট কেয়ারের মেইন সুবিধা হচ্ছে আমি ফর লুপ দিয়ে কয়টা ক্যারেক্টার নিব সেটা কন্ট্রোল করতে পারি, স্ক্যানএফ কিংবা গেটস দিয়ে যেটা আমরা করতে পারি না। ঠিক আছে, তো আগের যে এক্সাম্পলটা দেখছি ওইটাই হচ্ছে গেট কেয়ারের মেইন ইউজ কেস। ওকে, আর কোনো কনফিউশন? না স্যার। ওকে, আচ্ছা আমাদের আরও 10 মিনিট মতো টাইম আছে, আমরা এর পরের টপিকটাও দেখার চেষ্টা করি। এগুলো দেখে ফেলছি। লাইন এগুলো আচ্ছা, স্ট্রিং যদি প্রিন্ট করতে হয় যে পার্সেন্টেজ দিয়ে প্রিন্ট করতে হয়, এটা তো আমরা আগেই দেখছি। বাট আপনি যদি একটু স্মার্টলি প্রিন্ট করতে চান তাহলে হচ্ছে এরকম কিছু মডিফায়ার বা হচ্ছে ফরম্যাট ফরম্যাট আইডেন্টিফায়ার বলে এগুলোকে। সো পার্সেন্টেজ নিজেও একটা ফরম্যাট আইডেন্টিফায়ার, কিন্তু এই যে এই টাইপের ফরম্যাট আইডেন্টিফায়ারগুলো একটু লাইক বেশি অ্যাডভান্সড আর কি। সো আমি জিনিসটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে ক্লিয়ার হবে। আমরা নতুন একটা ফাইল নিই। সো এতক্ষণ হচ্ছে আমরা ইনপুট নিচ্ছিলাম, স্ট্রিং ইউজারের কাছ থেকে কীভাবে নিতে হয় সেটা দেখতেছিলাম। এখন আমরা দেখব যে স্ট্রিংটাকে কিভাবে আউটপুট দিতে হয়, মানে একটু সুন্দরভাবে কিভাবে আউটপুট দিতে হয়। আগে তো আমরা জাস্ট যে কোনো স্ট্রিং আউটপুট দিয়ে ফেলতে পারতাম। ফর এক্সাম্পল আমি যদি এটা লিখি প্রিন্টএফ নিউটন ইজ লিট, তাহলে সে এটা প্রিন্ট করতেছে। কিন্তু ফর এক্সাম্পল আমি চাই যে সে এটা একটু সুন্দরভাবে আউটপুট দিক। সো এটা এই জন্য আমিও এটাকে যদি যে কোনোভাবে ম্যানিপুলেট করতে হয়, আমরা জানি যে এটাকে একটা ভেরিয়েবলের ভিতর রাখতে হবে। সো আমরা অলরেডি জানি যে স্ট্রিংয়ের জন্য আলাদা কোনো ভেরিয়েবল টাইপ নাই। সো আমাকে স্ট্রিং রাখতে হয় একটা ক্যারেক্টার অ্যারের ভিতরে। সো আমার স্ট্রিং এসটাকে আমি একটা ক্যারেক্টার অ্যারের ভিতরে রাখবো, যার সাইজ আমি আগে থেকে ডিফাইন করে দিব একটু বড় সড়ো দেখে। দেন ওর ভিতরে এটা রাখলাম। দেন আমি প্রিন্ট করার টাইমে এখানে যদি সিম্পলি পার্সেন্ট এস দিয়ে প্রিন্ট করি তাহলে নতুন কিছুই হবে না, আগের মতো বোরিং জিনিসপাতি হবে। কিন্তু আমি যদি ফর এক্সাম্পল -10 4 এরকম কিছু দিই তাহলে দেখেন কি হয়। সো এই 4 জিনিসটা দেওয়ার কারণে সে আমার স্ট্রিংয়ের শুধুমাত্র প্রথম 4টা অক্ষর সে নিছে। আর 10 জিনিসটা নেওয়ার কারণে সে হচ্ছে একটা 10 সাইজের কলামের ভিতর ওকে প্রিন্ট করছে। সো এই জিনিসটা এখানে একটা প্রোগ্রাম দেখলে আরো ক্লিয়ারলি বোঝা যাবে। সরি,
সো আমরা যদি এভাবে কোনো কিছু প্রিন্ট করতে চাই, বা ধরেন এভাবে কোনো কিছু প্রিন্ট করতে চাই, তখন হচ্ছে আমার এই ধরনের ফরম্যাট আইডেন্টিফায়ারগুলো ইউজ করতে হবে। যেমন এই প্রোগ্রামটাতে যদি দেখেন, এই যে এখানে 12 ঘর নিছে, 12 ঘর নিয়ে স্ট্রিংয়ের একটা নির্দিষ্ট অংশ, মানে ডি পরিমাণ লেংথ, এই যে ডিটা বোঝানোর জন্য এখানে একটা স্টেরিস্ক আছে, সো ডি পরিমাণ লেংথ সে এখানে রাখছে। তো আবার দেখেন ডি এর ভ্যালু কোথা থেকে আসতেছে, এই যে ডি এর ভ্যালু আসতেছে সি ইকুয়ালস টু সি এর ভ্যালু থেকে, সি প্লাস ওয়ান। মানে সি এর ভ্যালু 0 হইলে শুধু প্রথম ক্যারেক্টারটা প্রিন্ট করো, সি এর ভ্যালু 1 হইলে প্রথম এবং দ্বিতীয় ক্যারেক্টারটা পর্যন্ত প্রিন্ট করো, সি এর ভ্যালু 2 হইলে প্রথম তিনটা ক্যারেক্টার প্রিন্ট করো। এই কারণেই হচ্ছে এই এই শেপটা আসছে আর কি, বুঝতে পারছেন? সো এই ধরনের ফরম্যাট আইডেন্টিফায়ারগুলো ইউজ করে, এবং আমি কতটুক লেংথের জিনিস প্রিন্ট করব সেটা ইউজ করে আমরা এই ধরনের আউটপুটগুলো জেনারেট করতে পারি। সো এগুলা এত ইন ডিটেলস দেখার দরকার নাই, মানে এগুলো প্রোগ্রাম করে দেখা যায় তো, বাট দরকার নাই আর কি, জাস্ট এগুলা করা যায় এটা আপাতত মাথায় রাখলেই হবে। ঠিক আছে? কোনো কনফিউশন? আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আজকের স্ট্রিং ইনপুট নেওয়া আউটপুট দেওয়া নিয়ে? না স্যার, ওকে, ওকে, তাহলে আজকের ক্লাস এইটুকুই।